আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা ADR in the Code of Civil Procedure নিয়ে ডিসকাস করব। আমরা অলরেডি প্রিভিয়াস ভিডিওতে ADR প্রসেস কি, ADR প্রসেসের বিভিন্ন মোড নিয়ে ডিসকাস করেছি। আজকে আমরা ADR in CPC নিয়ে ডিসকাস করব। সিভিল লিটিগেশন যথেষ্ট ব্যয়বহুল এবং সময় সাপেক্ষ, তাই প্রায় শুরুর দিক থেকেই সিভিল লিটিগেশন ডিসপোজ করার ক্ষেত্রে ADR প্রসেস ফলো হয়ে আসছে। অর্ডার 23-তে কম্প্রোমাইজ নামে ADR প্রসেসকে সিপিসিতে ইনক্লুড করা হয়েছে অনেক আগেই। এরপরে 2003, 2006, 2012, 2017 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে ADR প্রসেসকে আরও ইফেক্টিভ করা হয়েছে। 2003 সালে অ্যামেন্ডমেন্টের মাধ্যমে সিপিসিতে সেকশন 89A এবং 89B ইনক্লুড করা হয়েছে। 89A তে ADR ইন প্রি-ট্রায়াল স্টেজ, মেডিয়েশন ইন প্রি-ট্রায়াল স্টেজ নিয়ে ডিসকাস করা হয়েছে এবং 89B তে আরবিট্রেশন ইন সিভিল প্রসিডিং সংক্রান্ত বিধান তুলে ধরা হয়েছে। এরপরে 2006 সালে সেকশন 89C ইনক্লুড করা হয়েছে, যার মাধ্যমে আপিল স্টেজে মেডিয়েশন প্রসেসের ব্যবস্থা করা হয়েছে। এরপরে 2012 সালে সেকশন 89D এবং E কে ইনক্লুড করা হয়েছে, যেখানে ADR সংক্রান্ত বেশ কিছু স্পেশাল প্রভিশন তুলে ধরা হয়েছে। একই সাথে 89A তে মেয়ের পরিবর্তে শ্যাল শব্দটি ইনক্লুড করা হয়েছে, যার মাধ্যমে ADR প্রসেসকে, মেডিয়েশন প্রসেসকে প্রি ট্রায়াল স্টেজে কম্পালসারি করা হয়েছে এবং 89C তেও অর্থাৎ আপিল স্টেজেও মেডিয়েশন প্রসেসকে কম্পালসারি করা হয়েছে বাই ইনসার্টিং দ্য ওয়ার্ড শ্যাল ইনস্টেড অফ মে। ওকে, অর্থাৎ কোনো সুটকে আদালত মেডিয়েশন প্রসেসে অ্যাপিলের স্টেজে হোক অথবা প্রি ট্রায়াল স্টেজে হোক পাঠাতে বাধ্য। তারা এটা মেডিয়েট করুক বা না করুক, কোর্ট এটা মেডিয়েশনের জন্য পাঠাবে। এরপর সর্বশেষ 2017 সালে লিগ্যাল এইড অফিসারকে মেডিয়েশন প্রসেস কন্ডাক্ট করতে এম্পাওয়ার করা হয়েছে। সিপিসিতে ADR এর দুইটি মোড নিয়ে আলোচনা করা হয়েছে। একটা হচ্ছে আরবিট্রেশন, যেটা সেকশন 89B তে আলোচনা করা হয়েছে, এবং আরেকটি হচ্ছে মেডিয়েশন, যেটা সেকশন 89A এবং 89C তে আলোচনা করা হয়েছে। এর মধ্যে 89A তে মেডিয়েশন ইন প্রি ট্রায়াল স্টেজ এবং 89C তে মেডিয়েশন ইন আপিল স্টেজ। Now let's discuss this section, this ADR mode under the Code of Civil Procedure one by one. প্রথমে আমরা সেকশন 89B অর্থাৎ আরবিট্রেশন ইন দ্য কোড অফ সিভিল প্রসিজার নিয়ে ডিসকাস করি। সুটের পক্ষগণ সুটের যে কোনো স্টেজে কোর্টের কাছে এই মর্মে অ্যাপ্লাই করতে পারে যে তারা এই ডিসপিউট উইথড্র করে আরবিট্রেশন মাধ্যমে সেটেলমেন্ট করতে চায়। এরকম ক্ষেত্রে কোর্ট তাদের অ্যাপ্লিকেশন গ্রান্ট করবে এবং এটা আরবিট্রেশনের মাধ্যমে সেটেল করার জন্য পারমিশন দিবে। ওকে, এরপরে আমরা মেডিয়েশন আন্ডার সিপিসি নিয়ে ডিসকাস করব। প্রথমে আমরা সেকশন 89A অর্থাৎ মেডিয়েশন ইন প্রি ট্রায়াল স্টেজ নিয়ে ডিসকাস করি। মেডিয়েশন আন্ডার সিপিসি ইন প্রি ট্রায়াল স্টেজ
অ্যাজ পার সেকশন 89A অর্থঋণ আদালত আইন 2003 এর আন্ডারে সুট ছাড়া অন্য যে কোনো সিভিল সুটে রিটেন স্টেটমেন্ট দাখিলের পরে কোর্ট এই সুটটিকে মেডিয়েশনের জন্য রিজলভ করার আদেশ দিয়ে পার্টিদের কাছে বা তাদের প্লিডারের কাছে রেফার করবে, অথবা কোনো লিগ্যাল এইড অফিসারের কাছে রেফার করবে, অথবা এটা নিজেই মেডিয়েটের জন্য অগ্রসর হবে, অথবা ডিস্ট্রিক্ট জাজ দ্বারা তৈরিকৃত মিডিয়েটর প্যানেলের কাছে এটা রেফার করবে। আর এটা করা কোর্টের জন্য বাধ্যতামূলক, কারণ এখানে বলা হয়েছে দ্য কোর্ট শ্যাল, কোর্ট এটা রেফার করবে, এরপরে মেডিয়েশন প্রসেস সম্পূর্ণ হোক বা না হোক এটা পরের বিষয়। এরপরে পার্টিগণ মিউচুয়াল এগ্রিমেন্টের মাধ্যমে, মিউচুয়াল কনসালটেশনের মাধ্যমে একজন প্লিডারকে, যিনি কোনো পক্ষেরই আইনজীবী নন, অথবা একজন রিটায়ার্ড জাজকে, অথবা মেডিয়েটর ফ্রম প্যানেল ক্রিয়েটেড বাই অর প্রিপেয়ার্ড বাই ডিস্ট্রিক্ট জাজ, অথবা অন্য যে কোনো ব্যক্তি যে মেডিয়েটর হওয়ার যোগ্য। তবে এমন কোনো ব্যক্তিকে মেডিয়েটর হিসেবে অ্যাপয়েন্ট করা যাবে না যিনি হোল্ডিং অ্যান অফিস অফ প্রফিট ইন দ্য সার্ভিস অফ রিপাবলিক। ওকে, এরপরে পার্টিরা মেডিয়েশনের সময় কোন প্রসেস ফলো হবে, মেডিয়েশনের জন্য মেডিয়েটরের ফি কেমন হবে ইত্যাদি আনুষঙ্গিক বিষয় তারা মিউচুয়ালি ফিক্সড করে নেবে। তবে যদি তারা ফিক্সড করতে না পারে, কোর্ট শ্যাল ফিক্স দ্য ফিজ and the fees so fixed shall be binding upon the parties. ওকে, তবে যদি লিগ্যাল এইড অফিসার অথবা কোর্ট মেডিয়েটর হয়, মেডিয়েট করে এই ডিসপিউটটা, তাহলে এই কোর্ট এবং লিগ্যাল এইড অফিসার কি প্রসেস ফলো করে মেডিয়েট করবে সেটা তারাই ডিটারমাইন করবে, এবং এক্ষেত্রে কোনো মেডিয়েশন ফি এর প্রয়োজন নেই। উইথিন 10 days ফ্রম দ্য ডেট অফ রেফারেন্স আন্ডার সাবসেকশন 1, অর্থাৎ সাবসেকশন 1 এর আন্ডারে যখন কোর্ট ডিসপিউটটা এডিআর এর মাধ্যমে, মেডিয়েশনের মাধ্যমে রিসলভ করার জন্য পাঠালো, সেই দিন থেকে 10 দিনের মধ্যে পার্টিরা একজন মেডিয়েটর নিয়োগ দিবেন। যদি তারা ব্যর্থ হয় তাহলে কোর্ট নেক্সট 7 days এর মধ্যে একজন মেডিয়েটর ফিক্সড করে দিবেন। এরপরে বলা হচ্ছে যে যেদিন মেডিয়েটর অ্যাপয়েন্টমেন্টের ব্যাপারে কোর্টকে ইনফর্ম করা হলো, অথবা যেদিন কোর্ট মেডিয়েটর অ্যাপয়েন্ট করে দিল, সেই দিন থেকে 60 দিনের মধ্যে এই ডিসপিউটটা, এই মিডিয়েশনটা সম্পূর্ণ করতে হবে। তবে উপযুক্ত কারণে কোর্ট স্ব উদ্যোগে অথবা পার্টিদের যৌথ প্রার্থনার ভিত্তিতে আরও 30 দিন ডেট এক্সটেন্ড করতে পারেন। অর্থাৎ সিপিসির আন্ডারে সর্বোচ্চ 90 দিনের মধ্যে মেডিয়েশন প্রসেস সম্পন্ন করতে হবে। এডিআর প্রসেস কমপ্লিট হলে এটা লিখিত এগ্রিমেন্ট আকারে পার্টিদের দ্বারা সাইনকৃত হয়ে, অথবা তাদের লেফট থাম্ব ইমপ্রেশন অর্থাৎ বাম হস্তের বৃদ্ধাঙ্গুলির ছাপ সহকারে, এবং তাদের উকিলের সিগনেচার সহকারে, এবং লিগ্যাল এইড অফিসার অথবা মেডিয়েটরের সিগনেচার সহকারে কোর্টের কাছে পেশ করা হবে।
এরপরে কোর্ট নেক্সট 7 ডেজের মধ্যে আন্ডার অর্ডার 23 অফ দিস কোড একটা ডিগ্রি প্রদান করবে এবং এই ডিগ্রির প্রদানের পর আন্ডার সেকশন 96 অফ দ্য সিপিসি এই কম্প্রোমাইজ ডিগ্রির এগেনস্টে কোনো আপিল চলবে না। আর যদি মেডিয়েশন ব্যর্থ হয় তাহলে মেডিয়েশনের পূর্বে যে অবস্থায় সুট ছিল সেই অবস্থা থেকে এটা কন্টিনিউ হবে এবং মেডিয়েশনের সময় যে অ্যাডমিশন তারপরে এভিডেন্স অন্যান্য বিষয় ছিল এগুলো কনফিডেন্সিয়াল হবে, এগুলো আর ওই সুটে ব্যবহার করা যাবে না। আমরা সেকশন 96-এ দেখলাম যে এরকম কম্প্রোমাইজ ডিগ্রি এগেনস্টে কোনো আপিল চলবে না, কিন্তু এখানে বলা হচ্ছে যে কোনো আপিলও চলবে না, কোনো রিভিশনও চলবে না। অর্থাৎ সেকশন 96 সাবসেকশন 3 এবং 89A এর সাবসেকশন 12 একসাথে মিলিয়ে বললে আমরা বলতে পারি যে এরকম কম্প্রোমাইজ ডিগ্রি এগেনস্টে কোনো আপিলও চলবে না, কোনো রিভিশনও চলবে না। এরপরে সেকশন 89C, এখানে মেডিয়েশন ইন আপিল স্টেজ নিয়ে আলোচনা করা হয়েছে। এই সেকশনে বলা হচ্ছে যে আপিল স্টেজে মেডিয়েশনের ক্ষেত্রে সেকশন 89A এর যে প্রসেস অর্থাৎ প্রি ট্রায়াল স্টেজে যে প্রসেস ছিল সেই একই প্রসেস ফলো করা হবে যতদূর সম্ভব উইথ নেসেসারি চেঞ্জেস। ওকে, থ্যাংক ইউ ফর ওয়াচিং, প্লিজ ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।